19 শতকের প্রথম দিকে মুসলিম সাহিত্য সমাজ নামক এক ধরনের আন্দোলনের গোড়াপত্তন করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক শিক্ষক, ছাত্র এবং ঢাকা কলেজের ছাত্ররা। এবং তার মধ্যে উল্লেখযোগ্য ভূমিকা রাখেন আবুল হোসেন, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, কাজী মোতাহার হোসেন, কাজী আব্দুল ওয়াদুদ সহ অন্যান্য। এবং প্রথম যখন মুসলিম সাহিত্য সমাজের মুখপত্র প্রকাশিত হয়, সেটি তার প্রকাশক ছিলেন আব্দুল কাদের। এবং এই মুসলিম সাহিত্য সমাজের সবচেয়ে প্রণিধানযোগ্য যে কর্মক্ষেত্র বা প্রকাশনা ছিল সেটা হচ্ছিল শিক্ষা পত্রিকা। তো এই মুসলিম সাহিত্য সমাজ তৎকালীন সময়ে এক্স্যাক্টলি আইডেন্টিফাই করতে পেরেছিলেন যে আসলে মুসলমান সমাজের পিছিয়ে থাকার মূল কারণ কি। প্রথমত তারা আবিষ্কার করেছিলেন যে প্রথমত ব্রিটিশরা যখন মুসলমানদের কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নেয় তখন মুসলমানরা আবেগ অনুভূতির বশবর্তী হয়ে ইংরেজি শিক্ষা থেকে তারা অনেকটা পিছিয়ে পড়ে। ফলশ্রুতিতে ইংরেজি শিক্ষার অর্জন করা না করার কারণে তারা চাকরি বাকরি, অর্থনৈতিক মুক্তি এবং অর্থনৈতিক স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে পারেনি, অর্থাৎ তারা স্বনির্ভর হতে পারেনি। ফলশ্রুতিতে দেখা যায় তারা রাজনৈতিক কেন্দ্রের জায়গায়, শিক্ষা দীক্ষার জায়গায়, সামাজিক উন্নয়নের জায়গায়, এমনকি পার্টিশনের সময় অর্থাৎ দেশ বিভাগের সময় তাদের যে অঞ্চলগুলো মুসলিম অধ্যুষিত, সেই মুসলিম অধ্যুষিত অঞ্চলগুলোকেও ব্রিটিশদের কাছে বসে ব্রিটিশদের থেকে আদায় করে নেওয়ার ক্ষেত্রে যে নেগোসিয়েশন বা আলোচনা, সেখানেও কিন্তু তারা সফল হয়নি। তো এই আন্দোলনকে ঐতিহাসিকভাবে আমরা দেখলে যেই বিষয়টা দেখতে পাই সেটা হচ্ছে, ঐতিহাসিক আনন্দশঙ্কর রায় বলেছিলেন যে আমরা বাঙালি রেনেসা বলতে শুধুমাত্র কলকাতা ভিত্তিক আন্দোলনকে বুঝতাম, যেটা ডি রোজেরিওরা শুরু করেছিল ইয়ং বেঙ্গল মুভমেন্টের মাধ্যমে, এবং যেখানে হচ্ছে সতীদাহ প্রথা থেকে শুরু করে হিন্দুদের বিভিন্ন ধরনের অন্যায্য যে নিয়মগুলো ছিল, যেমন হচ্ছে শ্রেণীবিভেদ, বিধবা বিবাহ, বৈধতা না থাকা, সেই ধরনের বিষয়গুলোকে চ্যালেঞ্জ করা হয়েছিল। এবং ইয়ং বেঙ্গল মুভমেন্ট এক ধরনের রেনেসার মতো আন্দোলন করে এই ধরনের সামাজিক সংস্কারগুলো করতে সক্ষম হয়েছিলেন। এখন প্রশ্ন হতে পারে যে আসলে আমরা রেনেসা বলতে কি বুঝি। আমরা যদি রেনেসার সংজ্ঞাটা যাই, রেনেসার সংজ্ঞাটা দেখতে গেলে আমরা দেখব যে ওয়েস্টার্ন থিঙ্কার ব্রাকচার্ড বলেছেন যে যেখানে মানুষের ইন্টেলেকচুয়াল রিভার অর্থাৎ বুদ্ধিভিত্তিক পুনর্জন্ম হয় এবং মানুষের হচ্ছে ধ্রুপদী বিষয়ে জ্ঞান অর্জন লাভ করে এবং মানবিকত্ব প্রাধান্য পায় এবং যৌক্তিকতা প্রাধান্য পায় এবং হচ্ছে মানুষের নতুন নতুন বিষয়ে জ্ঞান এবং অভিজ্ঞতা সঞ্চার করার সুযোগ হয়, তখনই তাকে রেনেসা বলে। তো আবার ওয়েস্টার্ন থিঙ্কার ক্রিস্টার বলেছেন যে রেনেসার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে মানবিকতা, মানুষের সম্মান, ব্যক্তি স্বাধীনতা এবং মত প্রকাশের স্বাধীনতা থাকতে হবে, যেটাকে ক্রিস্টলার 1979 সালে এটাকে ডিফাইন করেছেন। পাশাপাশি আমরা যদি আরেকজন ওয়েস্টার্ন থিঙ্কার দেখি, ব্রটন, তিনি বলেছেন রেনেসার একটা সবচেয়ে বড় কালচার হচ্ছে এই যে এখানে সায়েন্টিফিক নলেজকে প্রাধান্য দেওয়া হয়, জ্ঞানের প্রতি এক ধরনের প্রণোদনা, এক ধরনের আধ্যাত্মিকতা বা এক ধরনের আগ্রহ সৃষ্টি হয় এবং মানুষের মাঝে সৃষ্টিশীলতা প্রাধান্য পায়। তো এই যে বিষয়, অর্থাৎ একটি জাতি কালচারালি, লিটারালি এবং হচ্ছে রাজনৈতিকভাবে জ্ঞানগত থাকে এবং বৈজ্ঞানিকভাবে তার যে পুনর্জন্ম এবং পুনরুত্থানের সৃষ্টি হয়, তখনই তাকে রেনেসা বলা হয়। তো ইয়ং বেঙ্গলের মুভমেন্টের প্রেক্ষিতে আমরা যদি বলি যে বাঙালি মুসলিম সাহিত্য সমাজ অর্থাৎ মুসলিম সাহিত্য সমাজের যে প্রচেষ্টা, সেটা আসলে কিভাবে তুলনীয়। আমরা দেখি মুসলিম সাহিত্য সমাজ যে কয়টি বিষয় নিয়ে খুবই বেশি আলোচনা করেছিলেন, তা যদি আমরা ধরে ধরে বলার চেষ্টা করি, তার মধ্যে যেটি খুবই বেশি প্রাধান্য পাবে তা প্রথমতই হচ্ছে যে আমাদের সঙ্গীত, নাট্যশিল্প, আর্থসামাজিক অবস্থা, শিক্ষা, রাজনীতি, অর্থনীতি, ইতিহাস এবং হচ্ছে বুদ্ধিভিত্তিক আন্দোলনের মাধ্যমে, বুদ্ধিভিত্তিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে হচ্ছে জাতিকে পুনর্জাগরণ করা। তো জাতিকে পুনর্জাগরণ করতে গিয়ে তারা যেই বিষয়টায় আমাদের প্রথমেই তারা আঘাত দেওয়ার চেষ্টা করেছেন যে তারা অন্য কারো মুখে, অন্য কারো জিহ্বায় বা অন্য কোনো কারো পঞ্চ ইন্দ্রিয় দ্বারা
সত্যকে সত্য অনুভব করতে চান না, তারা নিজেরা সত্যকে অনুভব করতে চান সরাসরি, এবং তারাই প্রথম ইন্টেলেকচুয়াল ফ্রিডমের কথা বলেন এবং হারাম এবং হালালের বেড়াজালে এই মুসলিম সমাজকে কিভাবে আবদ্ধ করে নেওয়া হয়েছে তা প্রথম বোঝানোর চেষ্টা করেন। তাদের এই আন্দোলনের সবচেয়ে বড় প্রাধান্য দিক ছিল যে মানুষের আবেগ, অনুভূতি, ভালোবাসা অর্থাৎ মানবিকতাকে প্রাধান্য দেওয়া। এ কারণে তারা যখন সাহিত্যের আলোচনা করেছেন তখন তারা বলেছেন যে হালাল হারামের বিধি নিষেধের মাধ্যমে মানুষের বৈধ বিনোদনের যে ব্যবস্থা সেটা হচ্ছে আমাদের এই তথাকথিত মুসলিম যারা ধর্ম ও নেতা তারা হচ্ছে সীমাবদ্ধ করে দিয়েছেন, এবং তারা এটাও প্রচারের চেষ্টা করেছেন যে সাহিত্যিক দিক থেকে যে মুসলমানরা পিছিয়ে আছে সেখানে কোনো আবেগ অনুভূতি মুসলমানদের ভাষায় নেই, সেখানে জীবনধারা জীবন ব্যবস্থা সবই হিন্দুদের ভাষায় আমাদের পড়তে হয়, শিখতে হয়। বিষয়টা এমন নয় যে মুসলমানদের সেই সময় অর্থাৎ 80-র দশক, ওই সময় 19 শতকের দশক অথবা 1800 দশকে মুসলমানদের কোনো অবদান ছিল না, কিন্তু মুসলমানদের সে অবদান ছিল। কিন্তু তা যখনই অন্য কোনো মুসলমান তা স্বাদ গ্রহণ করতে চান তখন তাকে কিন্তু একজন হিন্দু সাহিত্যিকের সাহিত্য চর্চা বা সাহিত্য পড়ে জানতে হয়। এবং তারা এটাও আইডেন্টিফাই করেছেন যে শিক্ষার দিক থেকে 1923, 24, 25 এই 3 দশকে দেখা গেছে যে শুধুমাত্র যেটা আবুল হাসান সেই সময়ের সেন্সাস বা সমীক্ষা থেকে আবিষ্কার করেছেন যে মাদ্রাসা পড়ার ছাত্রদের সংখ্যার পরিমাণ বাড়ছে এবং স্কুলে পড়ার ছাত্রদের সংখ্যা ক্রমহ্রাসমান অর্থাৎ ক্রমশই কমছে। আরও মজার বিষয় যে 1824 সালে হিন্দুদের জন্য কলকাতা কলেজ প্রতিষ্ঠা করা হলেও ঠিক তার পরবর্তী সময়ে আমাদের কলকাতা আলিয়া মাদ্রাসা তৈরি করা হয় এবং 1926 দশকের আগে মুসলমানদের জন্য হাতে গোনা কয়েকটা ইসলামিয়া কলেজ ছাড়া তেমন কোনো ইসলামিয়া কলেজ বা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়নি। তো ফলশ্রুতিতে দেখা যাচ্ছে যে ধর্ম শিক্ষাকে প্রাধান্য দেওয়ার নামে, যে আরবি ব্যতীত উর্দু ফার্সিকে প্রাধান্য দেওয়ার নামে একজন বাচ্চাকে সেই সময়কারে যেই পরিমাণ বোঝা বহন করতে হতো শিক্ষার একজন মুসলিম বাচ্চাকে, ঠিক একই পরিমাণ বয়সে একজন সনাতনীর সম্প্রদায়ের ছেলে তার চেয়েও বেশি জ্ঞান অর্জন করতে এবং সেই সময়কার মডার্ন অর্থাৎ আধুনিক শিক্ষা অর্জন করার সক্ষম হতো। এবং এরই ফলশ্রুতিতে আমরা দেখা যায় যে রাজনৈতিক দিক থেকেও তারা কিন্তু এক ধরনের আন্দোলন করতে সক্ষম হয়েছিলেন। এই রাজনৈতিক বিষয়ের আন্দোলনগুলো তারা কিভাবে বিশ্লেষণ করেছেন তা আমরা পরবর্তী এপিসোডে আলোচনা করব।